কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি। নোহা, তিন্নি, রাহি সবাই নিচে আসে। এই যে আমার বড় মা, তোমার কান্নার জন্য আমাকে এতটা পথ পাড়ি জমাতে হয়েছে। রাহি নির্ঝরের কোলে ওঠে। আমি তোমাকে অনেক মিস করি নির্ঝর। নির্ঝর হাসে। ছোট থেকে রাহি তাকে নির্ঝর বলেই ডাকে। তিন্নি, আদনান প্রথম আপত্তি করলেও নির্ঝর সবসময় বলেছে রাহি ওর মেয়ে, যা ইচ্ছে তাই বলে ডাকুক। চৌধুরী পরিবারের প্রথম ছোট বাবু রাহি, তাই আদরটাও একটু বেশি। নির্ঝর রাহিকে কোলে নিয়ে সবার সাথে কথা বলে। ছায়াও সবার সাথে কথা বলে। কিরে আপু, কেমন আছিস? এই তো অনেক ভালো, তোকে দেখে আরো ভালো লাগছে। ছায়া বোনকে ননদকে জড়িয়ে ধরে। সবার শেষে ছায়া আদনানের সামনে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। আদনান ছায়ার কথা শুনে ধ্যানে আসে। সে এতটা সময় ধরে কিছু ভাবছিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ছায়া? শরীর এখন কেমন? আছি ভালো ভাইয়া। মিসেস চৌধুরী ওদের কথার মাঝেই বলে, অনেক হলো কথা। নির্ঝর, যা ফ্রেশ হয়ে আয়। আজ আদনান বাবাও বাড়িতে আছে, আমরা একসাথে খেতে বসি। ঠিক আছে। নির্ঝর রাহিকে নামিয়ে দেয়। রাহি তার জন্য আনা চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছায়া নির্ঝরের সাথে রুমে চলে আসে। বিয়ের পর মাত্র একটা রাত থেকে যে এই রুম ছায়া ভিতরে আসতেই তাদের বিয়ের প্রথম দিনের কথা মনে পড়ে যায়। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে দেখে তার বউ কি যেন চিন্তা করছে, নিশ্চিত বিয়ের দিনের কথা। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাজা করে তুলে নেয়। হঠাৎ করে নির্ঝরের এমন কাজে ছায়া থতমত খেয়ে নির্ঝরের শার্ট খামচে ধরে। আরে কি হয়েছে? এই বাড়িতে দুটো বাথরুম থাকলেও এখন যাওয়া যাবে না, তাই ভাবছি বউ নিয়ে গোসল করি। সমস্যা কি বলো? এই না, আমি পড়ে যাচ্ছি, আপনি আগে যান। নির্ঝর ছায়ার কথায় পাত্তা না দিয়ে ছায়াকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আরে দাঁড়ান, আপনি বুঝতেছেন না? আমি জামা খুলে গোসল করি। সমস্যা কি? আমি দেখি নাই এমন কিছু কি আছে তোমার শরীরে? ছায়া এবার লাল হয়ে যায়। নির্ঝর একটানে ছায়ার জামার চেন খুলে ফেলে। দেখুন। দেখতে যান, এই জন্যই জামা খুলছি। কি বেহায়া আপনি! তোমার জন্য সব হতে পারি। ছায়া নির্ঝরের বুকে ঘুষি দেয়। নির্ঝর ছায়ার হাত ধরে ওকে দেয়ালে চেপে ধরে। ছায়ার ঠোঁটগুলো দখল করে নেয়। ছায়া বেচারি পড়েছে মহাবিপদে। নির্ঝর এমন হুটহাট আক্রমণে ছায়াকে বড্ড বেশি বিরক্ত করে। শাওয়ারের পানি দুজনের শরীর গড়িয়ে মেঝেতে পড়ছে। কিছু সময় পর দুজন বেরিয়ে আসে। ভয় নেই, নির্ঝর কিছুই করেনি, শুধু শাওয়ার নিয়েছে একসাথে। তোমরা এত দুষ্টু কেন? সবসময় দুষ্টু সিন পড়তে ভালোবাসো? ছায়ার চুলগুলো একটু শুকিয়ে আঁচড়িয়ে নেয়। নির্ঝরও বেরিয়ে আসে। দুজন একসাথে নিচে যায়। চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য একসাথে দুপুরে খাবার খায়। দুপুরের খাবার শেষে যে যার রুমে বিশ্রামের জন্য যায়। ছায়া বিছানায় শোয়া মাত্রই চোখ বন্ধ করে নেয়। নির্ঝর ছায়াকে নিজের বুকে টেনে আনে। ছায়াও কিছু বলে না। নির্ঝরের শরীরে যে অসম্ভব সুন্দর ঘ্রাণ, সেটা ছায়ার ভীষণ পছন্দ। চোখ বন্ধ করে নির্ঝরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে ছায়া। নির্ঝর তার নিজের কোনো ভাবনায় ব্যস্ত। এমন সময় ছায়া বলে ওঠে, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবে? যেটা আপনার পছন্দের জায়গা সেখানে যেতে চাই। নির্ঝর ছায়ার চুলে বিলি কেটে দিতে দিতে চিন্তা করে, মেয়েটা সত্যি অদ্ভুত সুন্দর। রাজশাহীতে তার এত ব্যস্ততা ছায়া মেনে নিয়েছে। নির্ঝরের কেন জানি না ভালোবাসাটা বেড়ে যাচ্ছে দিনকে দিন। ভালোবাসা বাড়ার সঙ্গে সঙ্গে হারাবার ভয়টাও বাড়ছে। নির্ঝর হঠাৎ করে ছায়াকে নিজের কাছে টেনে আনে। কি হয়েছে? না কিছু না। আমাকে আপনার মধ্যে ঢুকিয়ে নেবেন নাকি? পারলে তাই করতাম। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ছায়ার এমন পিটপিট চাহনি নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর হেসে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। নির্ঝর ছায়ার উন্মুক্ত হাত দুটো বিছানায় চেপে ধরে। ধীরে ধীরে দুজন কেমন মাতাল হয়ে যেতে লাগে। নির্ঝর ছায়ার ঠোঁট ছেড়ে গলায় নেমে দুটো চুমু খেতে দরজা ঠকঠক শব্দ। নির্ঝর মাথা উঠিয়ে নেয়। ছায়াও চোখ খুলে পাশের দিকে তাকায়। তখন আবারও ঠকঠক শব্দ। নির্ঝর ছায়ার উপর থেকে উঠে দরজা খুলে দেয়। তিন্নি দাঁড়িয়ে। কিরে আপু, ভেতরে আয়। ছায়া ততক্ষণে নিজের ওড়নাটা ঠিক করে বিছানায় বসে পড়েছে। বিরক্ত করলাম? না আপু, বিরক্ত কেন করবে?
তিন্নি এসে ছায়ার পাশে বসে। রাজশাহী গিয়ে এই গোবর গণেশটা কোথায় বেড়াতে গিয়েছে? ছায়া নির্ঝরের দিকে তাকায়। গোবর গণেশ? এই এটা কিন্তু ঠিক না আপু, তুই ওকে এই নাম কেন বলি? মেজর নির্জর, সবার জন্য আপনি মেজর হলেও আমার কাছে আমার ছোট ভাই। তাই চুপ থাকুন। যা বলছিলাম, গেছো কোথায়? না আপু, আপনার গোবর গণেশ ভাইটা আমায় কোথাও নিয়ে যায়নি। আমি জানতাম, এই জন্য আমি ঠিক করেছি আজ তোমার সব জায়গা ঘুরে দেখাবো, তোমার বরের প্রিয় জায়গাগুলো। আমিও সেটাই বলছিলাম। তাহলে রেডি হও, আমরা পরিবারের সবাই মিলে যাই। ঠিক আছে আপু। ভাই তুইও রেডি হয়ে নে, ড্রাইভ করতে হবে কিন্তু। কথাটা বলে তিন্নি চলে যায়। নির্ঝর তিন্নি যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে আপু একটু পরে আসলি, বউকে আরেকটু আদর করে যেত। 30 মিনিট পর সবাই রেডি হয়ে নিচে আসে। ছায়া একটা সাদা রঙের গোল জামার উপর লাল সুতোর কাচের জামা পরেছে, লাল ওড়না, লাল প্যান্ট, হাতে নির্ঝরের নামে চুড়ি, গলায় সাধারণ চেন, তবে সবই সোনার, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আঁচড়ের সামনে বেঁধে ছেড়ে দিয়েছে। ছায়াকে এই সাধারণভাবে কি সুন্দর দেখাচ্ছে। আদনান দাঁড়িয়ে ছায়াকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। আদনানের মাথায় যে মারাত্মক কোনো প্ল্যান আছে তা দেখেই বোঝা যাচ্ছে। নির্ঝর ছায়ার হাতটা ধরে বসে, ছায়াও নির্ঝরের হাত ধরে। নির্ঝর বুঝতে পারে আদনানের চাহনি, প্রিয়তমার চারিদিকে খেয়াল থাকে তার ওরা ভীষণ খুশি। মিসেস চৌধুরীর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে যায়। সবাই যেহেতু একসাথে বের হয়েছে তাই নির্ঝর কোনো খোলামেলা জায়গাতে যেতে একেবারে নারাজ। সে কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে বাসায় ফিরতে চায়। যদিও তিন্নি একটু জোর করেছিল, চল কোথাও পার্কে থেকে ঘুরে আসি বা অন্য কোথাও, তারপর না হয় রেস্টুরেন্টে যাওয়া যাবে, কিন্তু নির্ঝর একেবারে রাজি নয়। প্রতিটা সেকেন্ড ছায়ার হাত ধরে রেখেছিল নির্ঝর, কোনোভাবেই তার হাত ছাড়া যাবে না। ছায়া যদিও সাদামাটা মানুষ, তার এইসব রেস্টুরেন্টে থেকে খোলা হাওয়া বা প্রাকৃতির মাঝে কোনো জায়গায় বেশি পছন্দ হতো, কিন্তু নির্ঝরের যা রাগ এমনি তিন্নির সাথে কথা কাটাকাটি করেছে, এর মাঝে ছায়া বাড়িয়ে দিলে হয়তো রাগটা কন্ট্রোল করতে পারবে না সে, তাই ছায়া কিছু বলেনি। নির্ঝরের কথা মতো সবাই একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে খাবারগুলো খাওয়া ছাড়া তেমন কোনো মজাই করা হয় না। রাত 9টার থেকে সবাই বাড়িতে চলে আসে। বাহিরের আবহাওয়া ভালো না, প্রচুর বেগে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, যা জানান দিচ্ছে এখন বৃষ্টি হবে। এখন না হলেও কিছুক্ষণের মাঝেই হবে। মিসেস চৌধুরী ওদের ফোন করে বলেছিল চলে আসতে। ওরা নতুন বউদের একটু মানাগুনা করে রাখতে হয়, এভাবে গোলেমালে চলা উচিত নয়। আদনানও শাশুড়ির কথায় সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে, যে যার রুমে চলে যায়। নির্ঝর ছায়াকে ফ্রেশ হতে পাঠিয়ে একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে একটু বাগানের দিকে যায়। ছায়া নিরিবিলি জামা পরে ছেড়ে ফ্রেশ হয়ে কমফোর্ট জামা পরে বের হয়। ছায়া বাথরুমে দরজা খুলে এক পা বাহিরের দিকে রাখতেই হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায়। ছায়া যেখানে ছিল সেই জায়গায় ফ্রিজ হয়ে যায়। এমনিতেও মেয়েটা রাতের আধারে ভয় পায়। ছায়া ধীর গলায় নির্ঝরকে ডাকে, মনে সাহস নিয়ে। নির্ঝর, নির্ঝর, আপনি? কিন্তু নির্ঝরের পাল্টা কোনো জবাব আসে না। ছায়ার কেমন প্যানিক অ্যাটাক লাগছে। সে নিজের সামনে এসে বিছানায় হাতাপাই করতে থাকে, তবে ফোনটা খুঁজে পাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে কেউ ভিতরে আসার শব্দেই ছায়া সামনে তাকায়, তবে মনে হচ্ছে পুরো বাড়ির লাইট অফ হয়েছে। সামনে বিদঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মেজর, আপনি? ওটা মেজর, সারাদিন দেখুন আমার ভীষণ ভয় করছে। ছায়া বুঝতে পারছে কেউ তার দিকে এগিয়ে আসছে। দেখুন মেজর, আমার কিন্তু ভয় হচ্ছে। আপনি ওটা মেজর? এমন সময় হঠাৎই লাইট চলে আসে। ছায়ার ঠিক এক হাত সামনে ছায়া আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে, অবাকের চরম সীমায় পৌঁছে যায়। আপনি? ভাইয়া, আপনার কিছু লাগবে? নির্ঝর কই? আপনি এভাবে এগিয়ে আসছিলেন কেন? ছায়ার প্রশ্ন শুনে আদনান কিছু বলবেই তার আগে কোথা থেকে নির্ঝর উড়ে এসে ছায়াকে ছোঁ মরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। সব কিছু এত দ্রুত হয়েছে যে আদনান বা ছায়া কেউই বিষয়টা বুঝতে পারেনি। আপনি এখানে কি করছেন ভাইয়া? নির্ঝর, ছায়া ভয়ে চিল্লাচ্ছিল তাই তো এলাম। ছায়া নির্ঝরের বুক থেকে মাথা উঠিয়ে বলে, কিন্তু আমি তো নির্ঝর নির্ঝর বলে চিল্লাচ্ছিলাম। কই, আপনি তো বললেন না আপনি নির্ঝর নন।
ছায়ার প্রশ্ন শুনে আদনানের কপালে রাগের ভাঁজটা বেশ মোটা হয়ে যায়। বাহ পিচ্ছি করি, তুমি তো দেখি সব মনে রাখো। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে আরো মিশিয়ে নেয়। ভাইয়া এখন সমস্যা নেই, আমি আছি ওর কাছে, আপনি আসতে পারেন। আপু বোধহয় আপনাকে খুঁজছে। আদনান কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আদনানের বেরিয়ে আসতেই নির্ঝর রুমের দরজাটা বন্ধ করে দেয়। ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। ছায়াকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে চলে যাবে। ছায়াও বিষয়টা বুঝতে পেরেছে, তবে নির্ঝরের ভয়ের কারণটা স্পষ্ট নয় তার কাছে। আপনার কি হয়েছে মেজর? নির্ঝর ছায়ার মাথাটা নিজের বুকের মাঝ থেকে উঠিয়ে বলে, ভালোবাসতে চাই অনেক গভীরভাবে। কথাটা বলে নির্ঝর ছায়াকে নিয়ে বিছানায় চলে আসে। ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মাঝে ছায়াও সেই নেশায় মাতাল হয়ে যায়। সারাদিন যে এত জার্নি করেছে তার বিন্দুমাত্র ক্লান্তি নির্ঝরের মাঝে নেই। সে ছায়ার জামাটা কখন খুলে ফেলেছে, ছায়াও বাধা দেয়নি। নির্ঝরের সাথে সেও তাল দিচ্ছে। ছায়ার বুকে মাঝে নির্ঝরের দাঁতের সূক্ষ্ম দাঁতের কামড়গুলো যেন অদ্ভুত সুন্দর লাগে নির্ঝরের কাছে। তুমি শুধুই আমার। কথাটা বলে নির্ঝর ভালোবাসার মাত্রা বাড়িয়ে দেয়। রাত 2টা, বাহিরে ঝুম বৃষ্টি। ছায়াকে মাত্র নিজের থেকে আলাদা করেছে নির্ঝর। ছায়া মাত্র ঘুমিয়েছে। নির্ঝর ছায়াকে বুকে নিয়ে শুয়ে আছে। মেয়েটা যেভাবে ঘুমাচ্ছে আগামী সকালে দ্রুত সে উঠবে না। নির্ঝর ছায়াকে নিজের এত কাছে রেখেছে, তাও কেন জানি দূর ঠেকছে। ফ্ল্যাশব্যাক, যখন নির্ঝর কথা বলছিল বাগানে, নির্ঝর কথা বলছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ায় নির্ঝরের মনে সবথেকে প্রথম ছায়ার ভয়ের কথা আসে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দ্রুত উপরের দিকে আসতে চাইলে তিন্নি আটকে ধরে। ভাই কোথায় যাচ্ছিস? আপু তুই এখানে কেন? দেখ না, আদনানকে বললাম গিয়ে দেখ কারেন্ট এমন করলো কেন। সে যে অন্ধকারে কোথায় হারালো, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও তো তাকে খুঁজে পাচ্ছে না। একটু সময়ের মাঝে গেল কই সে? আদনান রুমে নেই? না। কথাটা বলে নির্ঝর ঝড়ের গতিতে রুমে আসে। তিন্নি বেশ অবাক হলেও সত্যি সত্যি মেন সুইচ অফ করা। তিন্নি সেটা উঠিয়ে উপরের দিকে আসে আর নির্ঝর গিয়ে দেখে ছায়ার সামনে আদনান দাঁড়িয়ে। ফ্ল্যাশব্যাক এন্ড। ছায়াকে নিয়ে ভয় আর আশঙ্ক দুটোই নির্ঝরের দিন দিন বাড়ছে। মেজরের এত বুদ্ধিও কেমন শয়তানি বুদ্ধিগুলোর কাছে হার মানছে। এদিকে আদনানের সমস্ত সত্যি কল্পনার সম্পর্কে না জানতে পারলেও কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না, আবার বিষয়গুলো এত সহজে জানাও যাচ্ছে না। তবে নির্ঝর এটা কনফার্ম যে আদনানেরই কোনো সমস্যা আছে, কারণ সেই দিন বাড়িতে আদনান ছায়াকে বলেছিল 1 গ্লাস পানি এনে দিতে। সেই দিন আদনান স্বয়ং ছায়াকে অজ্ঞান করে বাড়িতে লুকিয়ে রাখে। নির্ঝর সেটা দেখে ফেলে। তবে আদনানের আসল ইন্টেনশন জানার আগে সে দেখতে পায় আদনান ছায়ার মুখে বেশ বাজেভাবে টাচ করছে। সেটা দেখে নির্ঝরের মাথাটা বিগড়ে যায়। তার সম্পত্তিকে অন্য কেউ হাত দেবে এটা সে চায় না। যদি ছায়ার দোষ থাকতো তবে আদনান কখনোই ছায়াকে অজ্ঞান করে এখানে এইভাবে নিয়ে আসতো না। নির্ঝর বুঝতে পারে সমস্যা কি ঘটেছে, তবে সমস্যা তা বোঝার আগেই নির্ঝরের মাথায় একটা কথাই আসে, তার সেটা হলো ছায়াকে এখন তার নিজের করে নিতে হবে। সারা জীবনের জন্য মেজর নির্ঝরের নাম দিয়ে দিতে হবে, তবেই তার খাঁচার পাখি আটকা পড়বে। ওভাবেই দূর থেকে কখনো ছায়াকে সে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেদিনের পর কি হবে না হবে চিন্তা করে নির্ঝর ছায়ার সাথে রুট হয়ে বিয়েটা করে নেয়। সকালে সবাই ঘুম থেকে একটু দেরি করে ওঠে, তবে মিসেস চৌধুরী ছেলে মেয়ের জন্য সকালে উঠে নিজের হাতে রান্না করেছেন। নির্ঝর মায়ের হাতে যে কোনো খাবারই খুবই পছন্দ করে, সেটা চিন্তা করেই মিসেস চৌধুরী সকাল সকাল রান্না শুরু করেছে। ঘুম ভাঙতে ছায়া বুঝতে পারে সে নির্ঝরের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে ওঠে। সেদিন মানুষটা থেকে জোর করে বিয়ে না করলে এত সুন্দর সকাল দেখাই হতো না। ভাবতেই অবাক লাগে ছায়ার। জীবনের রাস্তা দিয়ে চলতে চলতে কোথা থেকে কোথায় না চলে এলো। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে আসে ছায়া। শ্বশুর বাড়িতে আছে তাই গোসল করে একটা শাড়ি পরে নেয়। এতগুলো শাড়ি বিয়েতে পেয়েছিল। মূলত ছায়ার মা কিছু পাঠিয়েছে, মিসেস চৌধুরী কিছু দিয়েছে, আর এসে দেখে গিয়ে দিয়েছে। তবে সেসব
আর পরা হয় না, তাই আজ ভাবলো শাড়িটা পরুক সে। শাড়ি পরে বাহিরে আসতে দেখে নির্ঝর চোখ ডলছে। বিষয়টা এত কিউট লাগছে ছায়ার। নির্ঝরের কাছে গিয়ে বলে, ফ্রেশ হয়ে আসুন, অনেক বেলা হয়েছে। নির্ঝর ভালো করে চোখ খুলে সামনে ছায়াকে শাড়িতে দেখে বেশ অবাক হয়। তবে তার সুন্দরী যে অসম্ভব সুন্দর। ছায়াকে নিজের কাছে টেনে নেয়। এমা, কি হচ্ছে এগুলো? ছাড়ুন। না না, ছাড়বো না। না, ছাড়ুন। তাহলে আমার মর্নিং কিস? গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর সব। হুম হুম। ছায়া এবার নির্ঝরের মুখটা ধরে নিজের দিকে ঘোরায়। বলছি, একটা কথা বলবো? হঠাৎ করেই ছায়ার গলার স্বর বদলে গেছে। সেটা শুনে নির্ঝর একটু অবাক হয়। কি হয়েছে? আব্বু, আম্মু। আম্মু তো কথা বলে, আব্বু বলে না। আমি ও বাড়িতে যাব, নিয়ে যাবেন? তৌফিক হাসানের কথা বলার সময় ছায়ার গলা ধরে আসছিল। নির্ঝর বুঝতে পারে বিষয়টা। আসলেই তৌফিক হাসান সেই যে রাগ করেছে। এত কঠিন মানুষ মেয়ের সঙ্গে একটুও কথা বলেনি। আমি দেখছি, মন খারাপ করো না। নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। ছায়াও চুল আছড়ে নিচে চলে আসে। মিসেস চৌধুরীর হাতের রান্নায় অনেক গুণ, খুব সুন্দর ঘ্রাণ বের হয়। ছায়া গুটি পায়ে শাশুড়ির কাছে চলে যায়। আম্মু, কি রান্না করছেন? মিসেস চৌধুরী হেসে উত্তর দিলেন, এই তো আমার রান্না শেষ। নির্ঝর, তমা, অয়ন, তিন্নি, আদনান, ওদের একটু ডেকে দাও তো মা। ছায়া শাশুড়ির কথায় সম্মতি জানায়, আবার উপরে চলে আসে। সব থেকে প্রথম রুমটা হলো আদনান আর তিন্নি। ছায়া দরজায় নক করে। তিন্নি আপু আছো? ছায়ার কণ্ঠ শুনে আদনান ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। রুমে তিন্নি আর রাহি কেউ নেই। আদনান তাও বলে, এসো ছায়া, তিন্নিও বাথরুমে। আদনানকে ছায়া কেমন জানি লাগে। তিনি বাথরুমে শুনে ছায়া বলে, সমস্যা নেই ডাক্তার ভাইয়া, আপনি আসুন নিচে। আপু রাহিকে নিয়ে। আম্মু ডাকছিলেন খেতে, তাই এসেছি। আমি নিচে যাচ্ছি। ছায়া ফিরে নিচের দিকে হাঁটা ধরে। আদনান দ্রুত রুম থেকে বের হয়ে ছায়ার হাত ধরবে, এমন সময় কারো শক্ত হাত আদনানের হাত ধরে বসে। ছায়া বেখেয়ালি মানুষ, বড্ড বেখেয়ালি। পিছনের বিষয়গুলো খেয়াল না করে নিচে চলে যায়। আদনান হাত ধরা মানুষটার দিকে তাকায়। নির্ঝর খুব ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে আদনানের দিকে। কি ব্যাপার শালাবাবু, আপনি এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? ধরে রেখেছি যাতে এই হাত আমার ভালোবাসার শরীরে স্পর্শ করতে না পারে। আদনান মৃদু হাসে। অনেকগুলো বছর ধরে আমি তোমাকে দেখছি, তোমাকে বেশ ভালো করেছি। কাউকে হঠাৎ করে এত ভালো কিভাবে লাগলো? নির্ঝর আদনানের কথায় বিশ্ব জয় করা বাঁকা হাসি দিল। যার সঙ্গে যার বিয়ে লেখা। কথাটা বলে নির্ঝর নিচে চলে আসে। আদনান পায়ের নিচে থাকা পাপোশটা মুছড়ে দিয়েছে। জীবনে প্রথম কারোর কাছে হেরে গেছে বলে মনে হচ্ছে। হারবো না নির্ঝর, হারবো না। কি সে হারবেন না ভাইয়া? নোহার কণ্ঠ শুনে আদনান একটু ঘাবড়ে যায়। নোহা, তুমি এখানে? না, আপনি বিড়বিড় করছিলেন নির্ঝর ভাইয়ার কাছে হারবেন না। কিসে হারবেন না? তেমন কিছুই না, শালা দুলাভাই মস্করা করছিলাম। নিচে এসো, আম্মু খেতে রাখছে। কথাটা বলে আদনান নিচে চলে যায়। নোহারও কেন জানি না বিষয়টা ভালো লাগে না। ভুরু কুঁচকে কিছু সময় চিন্তা করে, তারপর ভাবে হয়তো তারই মনের ভুল। সবাই একসাথে খাবার খাওয়ার পর লিভিং রুমে বসে গল্প করছে। এমন সময় বাহিরে কালো হয়ে আসে। মেঘ করেছে, বৃষ্টি হবে। ছায়া চৌধুরী বাড়ির বাগানের দিকে তাকায়। তার বেশ ভালো লাগছে দৃশ্যটা। নিঝরের ফোন আসে। নিঝর উঠে যায় সেখান থেকে। তিন্নি রাহিকে নিয়ে উপরে যায়। মেয়েটা ঘুমাবে। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে চলে আসে। ছায়া উঠে বাগানের দিকে হাঁটা ধরে। সুন্দর মেঘ করেছে। মেঘের একটা অদ্ভুত গুণ আছে, মনের অবস্থার সাথে কেন জানি না বেশ মিশে যেতে পারে। মেঘ যদি হঠাৎ করে কাঁদে তবে বুঝতে হবে মন খারাপের উদ্দেশ্য খুঁজে বেড়েছে। যদি ডাকে ডুকে কাঁদে তবে সেটা আনন্দ বহন করে। ছায়া এগিয়ে আসে। বাগানে নানা রকমের ফুল, কি সুন্দর গোলাপ। একটা ছিঁড়ে ছায়া। ফুল গাছেই সুন্দর, তবে এত ফুলের মাঝে একটা ছিঁড়তে মন চাইল। দুপাশে ঘাস আর মাঝে একটা রাস্তা। ছায়া সেই রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় বৃষ্টি শুরু হলো। দূর থেকে দাঁড়িয়ে ছায়ার বৃষ্টি উপভোগ করাটা কেউ দেখছে। সে আর কেউ নয়, আদনান। তার মুখে একটা শয়তানি হাসি। এগিয়ে যাও ছায়া, আর একটু এগিয়ে যাও। ছায়া এগিয়ে যেতেই হঠাৎ
করে স্লিপ করে। স্লিপ করার সঙ্গে সঙ্গে ছায়া পিছন হয়ে মাটিতে পড়ে, আর সঙ্গে সঙ্গে ছায়া নিঃশ্বাস আটকে যায়। এতে বেশি ব্যথা পেয়েছে, কিছু বলতে পারছে না, মুখে কোনো শব্দ নেই। ছায়া যে কাউকে ডাকবে, কিন্তু তার যে নিঃশ্বাস নেওয়া বা ছাড়া কোনোটাই হচ্ছে না, মুখে কোনো শব্দ নেই। এদিকে নির্ঝর ফোনে কথা বলা শেষ করে লিভিং রুমে কাউকে না দেখে বাগানের দিকে তাকায়। ছায়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে নির্ঝর দ্রুত সেদিকে ছোটে। নির্ঝরের আস্তে আস্তে 10 মিনিট কেটে গেছে। ছায়া বৃষ্টিতে পড়ে আছে, নিঃশ্বাস না নিতে পারার কারণে ছায়া জ্ঞান যায় যে অবস্থা। নির্ঝর দ্রুত এসে ছায়াকে উঠিয়ে ধরে। এই ছায়া, কি হয়েছে ছায়া? ছায়া কোনো কথা বলছে না, বলতে পারছে না, হাত দিয়ে বোঝাতে চাইছে সে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। নির্ঝরের শার্ট খামচে ধরে রেখেছে ছায়া। নির্ঝর এদিক ওদিক তাকিয়ে দেখে আদনান পকেটে হাত গুজে সবটা দেখছে। বুঝতে আর বাকি নেই সেই কোনো কিছু করেছে। নির্ঝর জোরে তিন্নিকে ডাকে। তিন্নির ভাইয়ের ডাকে দ্রুত বের হয়, সবাই দৌড়ে আসে। ছায়ার এমন অবস্থায় নোহা প্যানিক করা শুরু করে। আদনান ভাই, দেখুন ছায়া, দেখুন ওকে, একটু দেখুন। আদনান এবার চিন্তিত হয়ে বলে, আমি দেখছি। আদনান নির্ঝরের কোলে থাকা ছায়ার পিঠে হাত দেয় আর নির্ঝরের দিকে তাকিয়ে থাকে। এরপর একটা টান দেয়। আদনানের টান খেয়ে ছায়ার নিঃশ্বাস ফিরে আসে। কোনো মতে সে নিঃশ্বাসটা নিতে পেরেছে। আদনান নির্ঝরের কানে ফিস ফিস করে বলে, ছুতে দিব না, এত জেদ ভালো নয়। দেখ, নিজেই তাকে ছুঁয়ে দেওয়ার জন্য আগতি করলে। কথাটা বলে সেখান থেকে সরে আসে। সবাই ভিজে গেছে। ছায়া এত ব্যথা পেয়েছে, নড়তে পারছে না। নির্ঝরের ফর্সা মুখ লাল হয়ে গেছে। সে দ্রুত ছায়াকে নিয়ে উপরে চলে আসে। নির্ঝর, ছায়ার জামাটা পাল্টে দে বাবা। মিসেস চৌধুরীর কথায় শুধু জবাব দিল নির্ঝর। ছায়াকে রুমে এনে ওয়াশরুমে নিয়ে যায় নির্ঝর। ছায়ার অবস্থা তার সহ্য হচ্ছে না, আর আদনানের কাজে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে ছায়া বেশি গুরুত্বপূর্ণ, তাই সে দ্রুত ছায়ার জামা বদলে দেয়। ছায়াকে এনে বিছানায় শুয়ে দেয়। মেয়েটা এখনও নিঃশ্বাস নিচ্ছে, যেন তার ভীষণ কষ্ট হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। মেঘের ডাক আকাশ আরও কালো বর্ণ ধারণ করেছে। একাধারে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একটু থেমেছে। তবে আকাশটা যেন আবার কান্না করে দেবে, সেরকমই দেখা যাচ্ছে। নির্ঝর ছায়ার পাশেই বসে আছে। সে কখন খাবার খেয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল, তারপরেই ছায়া ঘুমিয়ে গেছিল আর ওঠে নাই ঘুম থেকে। মিসেস চৌধুরী আর নোহা নিচে ছিল, দুজনেই একসাথে বসে আছে। নোহা ছায়াকে নিয়ে ভীষণ চিন্তিত। মা বাবাকে এখনও বলেনি, যদি তারা শোনে তারাও চিন্তা করবে। আসলে ছোট থেকেই ছায়ার শরীরটা বেশি একটা ভালো থাকে না, বিশেষ করে ওর হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাক আর নিক্রোটোফোবিয়া। তার জন্য তৌফিক হাসান ভীষণ ভয়ে থাকতে সবসময়। নোহা, জি মা। ছায়া পড়ে গেল কি করে? ও তো আমাদের সাথে ছিল, তাই না? আসলে মা, আমরা তো চলে এলাম যে যার মতো। এরপর ও বাগানে গিয়েছিল, একাই গিয়েছিল। মিসেস চৌধুরী নোহার দিকে তাকিয়ে থাকে। আসলে হয়েছে কি, কিছুক্ষণ আগে তখন মিসেস চৌধুরী রুমেই ছিল। মিসেস চৌধুরীর রুমে থেকে বাগানটা দেখা যায়। উনি কথা বলতে বলতে জানালার কাছে এসে দেখেন আদনান বাগানের রাস্তায় বসে কিছু একটা করছে। তবে বিষয়টা তিনি এতটা আমলে করেননি, কারণ আদনান যেখানে খুশি সেখানে যেতে পারে। কিন্তু আদনানের যাওয়ার পরে ছায়ার অ্যাক্সিডেন্টের বিষয়টা এত অদ্ভুতভাবে মিলছে কেন? মিসেস চৌধুরী আর কিছু বলল না। এই বিষয়গুলো নিয়ে নির্ঝরের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। নোহা, যাও একটু খাবার নিয়ে যাও ওদের রুমে। ঠিক আছে মা। অয়ন আসবে একটু পর, ওকে বাইরে পাঠিয়েছিলাম। ও আসলে একটু খেয়াল করিও। আমি রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে মা। মিসেস চৌধুরী উপরে চলে যায়। নোহা চা আর নাস্তা নিয়ে উপরে আসে। নির্ঝর আর ছায়ার রুমে এসে আওয়াজ করে, ভাইয়া। ভিতর থেকে নির্ঝর বলে, নোহা এসো। নোহা খাবার নিয়ে ভিতরে চলে আসে। ভাইয়া, এগুলো কোথায় রাখবা? ইস, আপু তোমাকে এসব করতে বললো? আরে ভাইয়া, সমস্যা নেই, এখানে রাখো। নোহা খাবারটা টেবিলে রাখে, ছায়ার দিকে এগিয়ে আসে। ছায়া চোখ খুলে তাকায়। আসলে নোহার কণ্ঠ শুনেই ঘুম ভেঙেছে ছায়ার। নোহা ছায়ার মাথায় হাত বোলায়।
কি রে, শরীর ভালো লাগছে? আপু মাথা ব্যথা করছে রে। চা এনেছিস? আমি খেতে চাই। উঠ তাহলে। ছায়া নোহার হাত ধরে উঠে বসে। সামনে নির্ঝর নিরিবিলি ছায়াকে দেখছে। ছায়ার সামনে তাকিয়ে আবার বোনের দিকে তাকায়। নে চা খা, আয়ন হয়তো চলে আসবে, আমি নিচে যাই। কথাটা বলে নোহা চলে যায়। নির্ঝরও হাতে চা নিয়ে ছায়ার কাছে বসে। কি হয়েছে? কি হবে ভাবছি, নোহা তার বরকে নাম ধরে ডাকে, আর এদিকে আমার বউ আমাকে আপনি থেকে তুমি পর্যন্ত বলতে পারলো না। পারবো না তুমি বলতে, আপনি সুন্দর। তাই নাকি? নির্ঝর হাসে। আপনিই বলো, সমস্যা নেই। মিসেস চৌধুরী আর নির্ঝর দুজনে বসে আছে। রুমে এই মুহূর্তে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে নির্ঝর বলে ওঠে, বিষয়গুলো কি লক্ষণীয় নয় মা? আমাকে ভাবাচ্ছে সব কিছু। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার আশেপাশে। মা তুমি চিন্তা করো না, তোমার প্রেশার বেড়ে যাবে। আমার তিন্নি আর রাহির যেন কিছু না হয় নির্ঝর। নির্ঝর এই মুহূর্তে ভীষণ চিন্তায় পড়ে গেছে। কি বলবে সে? মাকেই বা কি সান্ত্বনা দেবে? আসলে বিষয়গুলো কেমন ঘটেছে, কেনই বা ঘটেছে? চলো ডিনার করতে যাই। ছায়া তো ডিনার করতে নিচে আসতে পারে না। সমস্যা নেই, আমি ওকে নিচে নিয়ে আসবো। না, অসুস্থ মানুষ, দরকার নেই। মা আমরা তো আর বেশি দিন নেই, তাই না? কথাটা বলে নির্ঝর চলে যায়। আসলে মায়ের মনটা ভালো হয়ে যাবে সবাই একসাথে ডিনার করলে। এই জন্যই নির্ঝর চাইছে সবাই একসাথে ডিনার করুক। নির্ঝর রুমে গিয়ে দেখে ছায়া বসে আছে, ফোনে কিছু করছে। নির্ঝর এসে ছায়ার সামনে দাঁড়ায়। ছায়া ফোন রেখে নির্ঝরের দিকে তাকায়। চলো নিচে গিয়ে ডিনার করি। কিন্তু আমার তো। আমি নিয়ে যাচ্ছি। আসলে মায়ের মনটা ভালো না, সবাই একসঙ্গে ডিনার করলে তার ভালো লাগবে। ঠিক আছে। ছায়া 2 হাত বাড়িয়ে দেয়। নির্ঝর হেসে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ছায়াকে নিয়ে নিচে আসে। সবাই সেখানে বসে আছে। নির্ঝর আর ছায়াকে পাজা কোলে তুলে নিচে এসেছে, এটা দেখে আদনানের একটু বেশি রাগ হচ্ছে। তিন্নির দিকে তাকিয়ে দেখে তিন্নি হাসছে। আদনান তিন্নির কানের কাছে এসে বলে, হাসছো কেন? খুব মজা লাগছে বিষয়টা। আজও মজা না, ওদের ভালোবাসা সুন্দর। এভাবে বউকে নিয়ে আসাটা বেহায়াপনা। আদনান, ও কোমরে পায়ে ব্যথা পেয়েছিল। তো কি হয়েছে? তুমি থামো। নির্ঝর ছায়াকে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। একসাথে সবাই মিলে খাবার খায়। রাতের ডিনার শেষে যার যার রুমে চলে যায়। ছায়া শুয়ে আছে। নির্ঝর ওয়াশরুম থেকে বের হয়ে ছায়ার পাশে শুয়ে পড়ে। ছায়াকে নিজের বুকে নিয়ে আসে। মানুষটার বুকে ছায়া কেন জানি না ভালোবাসা খুঁজে পায়। কি অদ্ভুত ভালো লাগা। চোখ বন্ধ করলেই ভালোবাসা টের পায়। ছায়া মুগ্ধ নির্ঝরের ব্যবহারে। নারীর পাশে যখন তার ব্যক্তিত্ব পুরুষ ঢাল হয়ে থাকে না, তখন পৃথিবীর সব নেগেটিভ কেটে যায়। 1000 জন যদি তাকে ভুল বলে, শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ তাকে সঠিক বললেই হয়। ওই 1000 জন মানুষের ভুল বলাটাও তখন হালকা হয়ে যায়। যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসতে, তবে সে কতটা সুন্দর তা দেখে নয়, তার চরিত্র দেখেই ভালোবাসবে। নারী কেন জানি না তার ব্যক্তিগত পুরুষকে জীবনের সব কথা বলতে পারে। সেই মেয়েটা সত্যিই খুব ভাগ্যবতী, যার ব্যক্তিগত পুরুষ তার প্রতিটা কথা ধৈর্য সহকারে শোনে। ভালোবাসা সুন্দর, শুধু একটু গুরুত্ব দেওয়া শিখো প্রিয়। খুব সকাল সকাল যখন সূর্য মামা হালকা করে পৃথিবীর দিকে উঁকি দিচ্ছে, তখন ছায়ার ঘুম ভেঙে যায়। কাল এত ঘুমিয়েছে আর রাতেও সকাল সকাল ঘুমিয়েছে, তাই আর ঘুমটা হচ্ছে না। ঘুম থেকে উঠে নিজেকে বেশ চাঙ্গা বলে মনে হচ্ছে। শরীরটা ব্যথা এখন আর নেই। নির্ঝর ছায়াকে সে অদ্ভুতভাবেই ধরে রেখেছে। ছায়া নিজেকে ছাড়িয়ে নেয় নির্ঝরের থেকে, তারপর উঠে ফ্রেশ হয়ে নেয়। নির্ঝরের রুমের ব্যালকনিটা বেশ সুন্দর দেখা যায় সকালবেলায়। ছায়া সেদিকে যায়। ব্যালকনিতে একটা বসার জন্য বেঞ্চের মতো। ছায়া সেখানে বসে। বেশ ভালো হাওয়া দিচ্ছে। এই সময় গরম গরম 1 কাপ দুধ চা হলে বেশ জমে যেত ব্যাপারটা। কাল থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন, সেজন্য নিচে পানির ফোঁটা চকচক করছে। অদ্ভুত সুন্দর। ছায়া মৃদু হাসে, তবে হঠাৎ করে নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে যায় ছায়া। মাথা ঘুরিয়ে পাশে দেখে তার স্বামী 2 কাপ চা নিয়ে তার পাশে বসেছে। ছায়া নির্ঝরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে বুঝলেন আমি উঠে গেছি? তুমি আমার নেশা ছায়া,
তোমার ঘ্রাণ না পেলে আমার ঘুম হয় না। এই মুহূর্তে তুমি যা মিস করছিলে, তাই ভাবলাম নিয়ে আসি। ছায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। আসলেই তো সে চায়ের কথাই ভাবছিল। তার কথা কিভাবে এত সহজে বুঝে যায়? ছায়া নির্ঝরের থেকে চায়ের কাপ নিজের হাতে নিয়ে নেয়। চায়ের চুমুক দিয়ে ছায়া বলে, খুব সুন্দর হয়েছে। বউয়ের জন্য সবসময় সুন্দর কিছুই বানাতে হয়, বুঝেছেন ম্যাডাম? ছায়া নিজের মাথাটা নির্ঝরের কাঁধে রাখে। দুজনেই পূর্ব দিগন্তের উদিত হওয়া সূর্যের আবহাওয়া উপভোগ করছে। এত সুন্দর কেন সব কিছু? ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছু সুন্দর লাগে। প্রেম এমন কেন হঠাৎ করেই দরজা দিয়ে ভিতরে চলে আসে? প্রেম সত্যি অদ্ভুত। সেখানে দুজনের সুন্দর কিছু মুহূর্ত কাটে, তবে তাদের দুজনকে দূর থেকে কেউ দেখছিল। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন ভস্ম করে দেবে সব কিছু। আদনানের হাতে থাকা কাঁচের গ্লাসটা তার হাতেই ভেঙে টুকরো হয়ে যায়। এত আদিক্ষেতা কেন নির্ঝর? ছায়া আমার, ওর শরীরটা দিয়ে আমার অনেক কাজ আছে। ওকে তোর হারাতেই হবে, হবেই, আমি কথা দিলাম। ওর শরীরের উপর আমার অধিকার। আমি ওকে সুস্থ করে চলেছি শুধুমাত্র ব্যবহার করবো বলে। আমার সুস্থ হওয়া খাঁচার পাখি তুই নিয়ে গেলি না, এমন তো হবে না, কখনোই না। আদনান তার ব্যালকনি থেকে রুমে চলে আসে। রুমে আসতেই দেখে রাহি নড়াচড়া করছে ঘুমের মাঝে। আদনান দ্রুত রাহির পাশে শুয়ে রাহিকে আগলে নেয়। মেয়েটার ঘুম না ভাঙে। সকাল 9টা। সবাই খাবার টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। মিসেস চৌধুরী ছায়াকে উদ্দেশ্য করে বলে, মা, তোর ব্যথার কি অবস্থা? হ্যাঁ মা, এখন ভালো, একেবারে ঠিক হয়ে গেছে। ছায়ার উত্তর শুনে তিন্নি বলে ওঠে, তাহলে চলো আজকে ঘুরতে যাই সবাই মিলে। তিন্নির কথা শুনে মিসেস চৌধুরী বলে, অয়ন নির্ঝর তোদের শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল, পারলে সেখান থেকে ঘুরে আয়। যদিও তৌফিক ভাই নির্ঝরকে ফোন করবে, কিন্তু রাবিয়া আপুর সঙ্গে আমি কথা বললাম আজ। তিন্নি, রাহি, আদনান সবাইকে দাওয়াত করতে চাইছে তিনি। আদনানের সময় হবে কিনা এজন্য আমি আর তোদের কথা বলিনি। ছায়া ছলছল হয়ে তার শাশুড়িকে দেখছে। কতদিন কথা হয় না বাবার সাথে। নির্ঝর বিষয়টা বেশ ভালো করেই খেয়াল করেছে, তবে কিছু বলেনি। আদনান শাশুড়ি মায়ের কথার উত্তর দেয়, প্ল্যানটা খারাপ নয়। অনেকদিন হলো ঢাকা থেকে কোথাও যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসা যাবে। আর ছায়াদের গ্রামটা দেখার জন্য অনেকদিন ধরেই বলছে আমাকে তৌফিক আঙ্কেল, কিন্তু কখনো যাওয়া হয়নি। নোহা খুশি হয়ে যায় কথাগুলো শুনে। হ্যাঁ হ্যাঁ, তবে চলুন আমরা যাই। ওদের কথার মাঝেই বাড়ির কলিং বেলের শব্দ শুনতে পায়। তিন্নি উঠে গিয়ে দরজা খুলে দেয়। বাহিরে অবিশ্বাস্যভাবে তৌফিক হাসান দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে ছায়া উঠে পড়ে চেয়ার থেকে। মিসেস চৌধুরী মাথার ঘোমটা টেনে নেয়। নোহা দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু ছায়া সাহস পাচ্ছে না। নির্ঝর ছায়ার হাত ধরে বসে। ছায়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। যাও, বাবাকে জড়িয়ে ধরো। বাবা, যাও ছায়া। তৌফিক হাসান নোহাকে সরিয়ে ছায়ার দিকে তাকায়। কি রে, আসবি না? বাবার কথা শুনে ছায়া দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। নিজের অজান্তে শব্দ করে কেঁদে দেয়। তৌফিক হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, পাগল মেয়ে, কাঁদিস না কেন? বাবা এসেছে তো তোর কাছে। আই এম সরি বাবা। এসব কথা বলছিস না মা, এখন এসব বাদ দে। তোদের নিয়ে যেতে এসেছি, যাবি তো আমার সাথে? ছায়া মাথা উঠিয়ে বাবার দিকে তাকায়। সে ভীষণ খুশি। বাবা তাকে কতদিন পর আদর করলো, মা বলে ডাকলো। ছায়া আবারও বাবাকে জড়িয়ে ধরে। নির্ঝর শান্তি পায়। বিকেল 4টে। দুপুরের খাবার খেয়ে সবাই একটু রেস্ট নিয়েছে। এখন যে যার রুমে গিয়ে জামা গুছিয়ে নিয়েছে। নির্ঝর, ছায়া, অয়ন, নোহা, তিন্নি, রাহি, আদনান সবাই যাবে। তৌফিক হাসানের আবদার। নির্ঝরের আর 3 দিনের ছুটি আছে। আজ ধরে 2 দিন শ্বশুর বাড়ি থাকবে। মিসেস চৌধুরীকে বারবার বলেছিল যেতে, কিন্তু মিসেস চৌধুরী যাবে না। ছেলে শ্বশুর বাড়িতে পরে যাবে, এখন না। এরপর নির্ঝর এসে মায়ের কাছে 1 দিন থাকবে, তারপর চলে যাবে রাজশাহী। ছায়ার বাবার বাড়িতে যাওয়ার কথা শুনে ব্যথা গায়েব হয়ে গেছে। একটা বড় গাড়িতে নোহা, অয়ন, আদনান, রাহি, তৌফিক হাসান, তিন্নি উঠেছে। আর অন্য ছোট গাড়িতে নির্ঝর আর ছায়া উঠেছে। দুটোই চৌধুরী বাড়ির গাড়ি। সবাই বেশ মজায় মজায় পৌঁছে যায় ছায়াদের বাড়ি। নির্ঝর নিজে গাড়ি চালিয়েছে। ছায়ার আনন্দ দেখে নির্ঝরেরও আনন্দ হচ্ছে। ছায়াদের বাড়িতে পৌঁছেই ওদের প্রায় রাত 8টে বেজে যায়।
রাবেয়া বেগম মেয়ের জামাই তিন্নি ওদের আসার খবর শুনে রান্নার কাজে লেগে পড়েছিলেন। সে কি কাণ্ড! এক হাতে আশেপাশে কয়েকজনকে নিয়ে বিরাট আয়োজন করেছেন তিনি। ওদের বাসায় পৌঁছেই তৌফিক হাসান প্রথমেই সবাইকে যে যার রুমে পাঠায়। ওদের বাড়িতে 5টা রুম, মা বাবা একটা রুমে থাকে, ছায়া আর তমা 2টাতে থাকে, আর একটাই ছায়ার দাদি থাকতো কিন্তু এখন বেঁচে নেই। আর একটা রুম গেস্ট রুম। তিন্নি, আদনান, ছায়া, নির্ঝর, তমা, অয়ন সবাইকে রুম দেওয়া হয়েছে। সবাইকে ফ্রেশ হয়ে নেয়। ছায়া নির্ঝরে জামা বের করে রেখেছে। নির্ঝর প্রয়োজনীয় সব কিছুই গুছিয়ে রেখেছে। নির্ঝর ফ্রেশ হয়ে বাহিরে হাতের কাছে সব কিছু পায়। ছায়া শাড়ি পরেছে, যদিও শাড়ি পরতে তার ভীষণ কষ্ট হয়েছে, তাও সে শাড়ি পরে এসেছে। বিয়ের পর প্রথম বাবার বাড়িতে আসলে শাড়ি পরতে হয়। ছায়া শাড়ির আঁচল উঠিয়ে কী জানি করছিল। আঁচল ওঠানোর জন্য তার পেটের পাশটা বেরিয়ে গেছে। নিঝর একটুও পারল না নিজেকে সামলে নিতে। সে গিয়ে ছায়ার খোলা পেটে নিজের ঠান্ডা হাত রাখল। হঠাৎ করেই ঠান্ডা স্পর্শ পেয়ে কেঁপে ওঠে ছায়া। নিঝর ছায়াকে নিজের কাছে নিয়ে আসে, মিশিয়ে নেয়। কি করছেন? আদর করছি। কতদিন কাছে পাই না বলো তো? ছায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলছে নিঝর। নিঝরের প্রতিটা পদক্ষেপে ছায়ার শরীর কেঁপে কেঁপে উঠছে। নিঝর নিজের ঠান্ডা হাত দুটো ছায়ার শাড়ির আঁচলের মাঝ দিয়ে ঢুকিয়ে ছায়ার খোলা পিঠে এবং পেটে স্লাইড করতে থাকে। ছায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, সুন্দর, এই ঘ্রাণ অসম্ভব সুন্দর। ছাড়ুন, মা বলেছে নিচে ডিনার করতে যেতে। ডিনার তো আমার তোমাকে দিয়ে করতে মন চাইছে জান। দেখুন। দেখতে তো চাইছি জান। নির্ঝরের মাতাল করা কণ্ঠ শুনে ছায়ার শরীরের রোমগুলো দাঁড়িয়ে গেছে। নির্ঝর ছায়ার ঘাড়ে এক হাত দিয়ে ছায়ার ঠোঁটজোড়া দখল করে নেয়। ছায়াও আর কিছু বলতে পারে না। নির্ঝরের চুলের মাঝে হাত নিয়ে শক্ত করে চেপে ধরে। নির্ঝরের হাতগুলো ছায়ার পেট হয়ে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হচ্ছে। ছায়ার ব্লাউজে একটা বোতাম খোলা বিদ্যমান। এমন সময় রাবেয়া বেগমের কণ্ঠ শুনে ছায়া দ্রুত নির্ঝরকে ধাক্কা মারে। ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে নির্ঝর কিছুই বুঝতে পারেনি। রাবেয়া বেগম দরজায় এসে বলে, ছায়া মা, জামাইকে নিয়ে খেতে আয়। আমি আসছি মা। রাবেয়া বেগম আর কিছু বললেন না, সেখান থেকে চলে যায়। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে, যান, দ্রুত গেঞ্জি পরে নিন, আমি আসছি। ছায়া গিয়ে ফ্রেশ হয়ে একটা জামা পরে নেয়। নির্ঝর বেচারা বিছানায় বসে বলে, শাশুড়িও কিনা শেষমেশ আমার রোম্যান্সে বাধা দেয়। রাতে খাবারে রাবেয়া বেগম অনেক কিছু তৈরি করেছেন। নির্ঝর সাধারণত এত খাবার একসঙ্গে কখনো খায় না, তবে শাশুড়ির এত ভালোবাসা দেখে নির্ঝর সব থেকে একটু একটু করে হলেও সবগুলো খাবারই খেয়েছে। খাওয়া শেষে সবাই মিলে এক জায়গায় বসে আছে। ছায়াদের ডাইনিং রুমটা ছোট, তবে বেশ গোছানো। আর এদিকের আশেপাশে থেকে জামাইদের দেখতে মানুষ এসেছে অনেক। তবে এখন রাত হয়েছে, 12টা বাজতে গেলে সবাই যে যার বাড়িতে চলে গেছে। রাবেয়া বেগম জামাইদের আনা মিষ্টি সহ সব ফল ভাগ করে আশেপাশে দিয়ে এসেছে। প্রথমবার শ্বশুর বাড়িতে আসলে মাছ আনতে হয়। নির্ঝর আর অয়ন দুজনে বড় বড় মাছ নিয়ে এসেছিল। রাবেয়া বেগম সেগুলো ওঠাতে ব্যস্ত, কারণ এত সময় সবাই থেকে সেগুলো কাটাকুটি করেছে। ছায়া মায়ের আঁচলের নিচে নিচে ঘুরছে। এত বেশি মা বাবা পাগল মেয়েটা। মায়ের সঙ্গে সব কিছু সে দেখছে। এদিকে নির্ঝর একা একা বসে আছে। ছায়া তো তার কাছে আসছে না। জায়গাটা তার ফাঁকা ফাঁকা লাগছে। বুকে এক আকাশ কষ্ট নিয়ে বসে আছে সে। সবাই কথাবার্তা বলছে। ছায়া, যা গিয়ে দেখ জামাই এর কিছু লাগবে কি না। কেন, তোমার কাছে থাকলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু তোর বর তুই একটু খেয়াল করবি না কি লাগবে কি লাগবে না। কি খেয়াল করব? যা লাগবে চেয়ে নিবে। একটা অচেনা জায়গায় এসে চেয়ে নেবে? হ্যাঁ। মার খাবি? যা জামাইয়ের কাছে যা। তুমি খালি বকো। আমি বকি না, আমি সত্যি কথা বলি। যা। ছায়া রান্নাঘর থেকে ডাইনিং রুমে চলে আসে। নির্ঝর ছায়াকে দেখে একটু খুশি হয়ে যায়, তবে সে খুশি ক্ষণিক স্থায়ী। রাহি বায়না করে বসে, নতুন মাম্মি চলো না, তোমাদের বাড়ির ছোট্ট বাগানটায় কি সুন্দর রাতে ফুল ফুটেছে।
রাহির কথায় তিন্নি বলে, না রাহি, এখন রাত, মা চলো ঘুমাতে যাব, কাল সকালে দেখো, সব জায়গা ঘুরে দেখো, এখন আর যাওয়া যাবে না। হ্যাঁ, আসলে বৃষ্টি হচ্ছে তো, কোথা থেকে কি থাকে, এই জন্যই তুমি এখন ঘুমাও, কাল সকালে আমরা ঠিক বাগান দেখব। ছায়ার কথায় সব থেকে বেশি নির্ঝর খুশি। এরপর যে যার রুমে চলে যায়। ছায়া ফ্রেশ হয়ে একটা গেঞ্জি আর প্লাজো পরেছে। বৃষ্টি হলেও এখন বেশ গরম পড়েছে। আসলে এইটা যে কোন মাস এইটাই বোঝা মুশকিল। ক্যালেন্ডারের শরৎকাল, কিন্তু বর্ষা আর গ্রীষ্মকালের মারামারি চলছে মাঝখান থেকে। আয়নার সামনে এসে চুলগুলো আছড়ে বেঁধে নিল ছায়া। ছায়া চুলে বেনি করে না কখনো, সবসময় কাঁকড়া বা ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রাখে। এটা তার ছোটবেলার অভ্যাস। তো সেই মতোই সে চুল বেঁধে ঠোঁটে একটু লিপ বাম দিচ্ছিল। এমন সময় পিছন থেকে কেউ তার চুল থেকে কাঁকড়া ক্লিপটা টেনে খুলে ফেলে। হঠাৎ করেই এমন হওয়ায় ছায়া একটু অবাক হয়। পেছনে তাকিয়ে দেখতে পায় নির্ঝর দাঁড়িয়ে। গেঞ্জি আর প্যান্ট তাকে এত সুন্দর দেখায়। আসলে বিষয়টা হলো ভালোবাসার। যখন কাউকে ভালোবেসে ফেলবে, তখন অদ্ভুত রকমভাবে তার প্রতিটা রূপই ভালো লাগবে। নির্ঝর ছায়ার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। অনেক পালিয়েছে জান, আর পারবে না। আমি কোথায় পালালাম? নির্ঝর হাসে। তার থুতনি ছায়ার ঘাড়ে। ছায়ার শরীরে যে অদ্ভুতভাবে কম্পিত হচ্ছে তা নির্ঝর বেশ টের পাচ্ছে। এত কাছে সে ছায়ার এসেছে, এতবার এসেছে, তাও ছায়ার এখনও ঠিক প্রথম দিনের মতোই কাঁপাকাঁপি করে। বিষয়টা নির্ঝরের ভালো লাগার জায়গা। নির্ঝর ছায়ার গেঞ্জির হাতটা নামিয়ে কাঠটা বের করে নেয়। সেখানে ঠোঁট ছোঁয়াতে ছায়া আরও কেঁপে ওঠে। শক্ত হাতে নির্ঝরের গেঞ্জি ধরে বসে। নির্ঝর কিছু না বলে ছায়াকে নিয়ে বিছানায় চলে আসে। রুমের লাইট বন্ধ করে লাল ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। রুমটায় এসি নেই, তবে জানালা আছে বড় বড়। সেগুলো অবশ্য বন্ধ, তবে আশেপাশের একটা জানালা খোলা, যেটা দিয়ে বাহিরগত হাওয়া আসছে ভিতরে। সেই হাওয়া তাদের শরীরকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে বেশ গরম ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে মেঘ ভেসে এলো আকাশে, আর গর্জনের শব্দ। হঠাৎ মেঘের গর্জনে রুমে থাকা ড্রিম লাইটও বন্ধ হয়ে গেল। বোঝা গেল কারেন্ট চলে গেছে। ছায়া লাল ড্রিম লাইট বন্ধ হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর একটু হাসে। তার স্ত্রী যে অন্ধকারে ভয় পায়, এতে অবশ্য ভালোই হয়েছে। মন ভরে আলোতে দেখা যায় ছায়াকে। লজ্জা পেলেও কিছু করার নেই ছায়ার। সে অন্ধকার সহ্য করতে পারে না। নির্ঝর নিজেও ফোনের ফ্ল্যাশটা অন করে। ছায়া পিটপিট করে তাকায়। নির্ঝর তার উপরেই আছে। ভালো করে চোখ খুলতেই ছায়ার সামনে তার ভালোবাসার পুরুষের অসম্ভব সুদর্শন সেই চেহারাটা ভেসে ওঠে। হাত বাড়িয়ে নির্ঝরের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় ছায়া। নির্ঝর বুঝতে পারে তার স্ত্রীও এখন রোম্যান্টিক মোডে চলে এসেছে, তাই নির্ঝর কপালটা এগিয়ে দেয়। ছায়া সেখানে চুমু খায়। ভালোবাসার পুরুষের কপালে চুমু খেয়েছে কখনো? অসম্ভব ভালো লাগা কাজ করে। নির্ঝর একে একে ছায়ার শরীরে থাকায় গেঞ্জি সহ সব কিছুই খুলে ফেলেছে। ছায়া লজ্জায় নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর ছায়াকে নিজের দিকে ঘোরায়। আমার দিকে তাকাও ভালোবাসা। ছায়া পিটপিট করে তাকায়। বিষয়টা নির্ঝরের কাছে অনেক কিউট। নির্ঝর ছায়ার ঠোঁটজোড়া দখল করে নেয়, ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ছায়ার ঠোঁটে চুমু দেওয়া অবস্থায় নির্ঝরের হাত বিচরণ করছে ছায়ার পুরো শরীরে। ছায়ার শরীরে শিহরণ দিয়ে উঠছে। নির্ঝর ছায়ার পুরো শরীরে নিজের হাত বিস্তার করে। প্রিয়তমার শরীরে প্রত্যেকটা অংশে নিজের ঠোঁট স্পর্শ করায়। রাত 2টা। ছায়া ক্লান্ত, তবে যার ক্লান্ত হলে কাজ হতো সেই ক্লান্ত নয় এখনও। একে এত দূর জার্নি করেছে, তার উপর কাল নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠতে হবে। নির্ঝর এখনও তার আগের অনুভবের রাজ্যে আছে। মেজর ছাড়ুন, আর না, অনেক রাত হয়েছে। জান, এত ছাড়ো ছাড়ো কেন করো? সারাদিন তুমি দূরে থেকেছো। মিথ্যে কথা, সব সময় আপনার সাথেই ছিলাম। ছিলে না? আর যাবো না আপনার সাথে। বোঝেন কেমন লাগে? ছায়ার একটা কথায় নির্ঝরের প্রচণ্ড রাগ উঠে যায়। ছায়ার মুখটা ধরে নিজের দিকে ফেরায়। নির্ঝরের লাল চোখ দুটো দেখে ছায়া ভয় পেয়ে যায়। কি বললি তুই? কিছু বলিনি।
কিছু বলিনি, ছাড়ুন প্লিজ, ভুল হয়ে গেছে। ছায়ার উপর আরও হিংস্র হয়ে যায় নির্ঝর। আসলে এই সময়টায় নির্ঝরের মাথা এমনিই ঠিক থাকে না, তার মধ্যে যদি ছায়া চলে যাওয়ার কথা বলে তাহলে ছায়াকে বাঁচাবে কে? ভুল হয়ে গেছে, ভুল বলে ফেলেছি, আই এম সরি। কোনো সরি নেই, ইটস পানিশমেন্ট টাইম। এইভাবেই রাত কাটে। বাইরে যত বৃষ্টি হয়ে ঠান্ডা আবহাওয়া হোক, ভিতরের আবহাওয়া গরমই থাকে। শেষ রাতের দিকে নির্ঝর নিজের হাতে ছায়াকে গোসল করিয়ে শুয়ে দেয়। তবে বেচারি ভিতরের কোনো রকমের এনার্জি বেঁচে নেই, যা দিয়ে সে চোখ খুলে তাকাবে। নির্ঝর হাসে। আসলে আজকে একটু বেশি রুড হয়ে গিয়েছিল সে। ছায়াকে হারানোর কথা নির্ঝর কল্পনাতেও ভয়ঙ্কর বানিয়ে দেয়। সকালে সবার জন্য নাস্তা বানাচ্ছে রাবেয়া বেগম। সবাই এখনও ঘুমিয়ে আছে। আসলে কাল অত দূর জার্নি করেছে, ঘুম হওয়াটাই স্বাভাবিক। রাবেয়া বেগম আর কাউকে ডাকলেন না। নাস্তা বানাতে বানাতে সকাল 10টা বেজে গেছে। নিজের হাতে ডাইনিং টেবিল সবটা গুছিয়ে রাখেন রাবেয়া বেগম। খাবার গোছানো শেষ হলে তিনি দ্রুত সবাইকে ডাকতে চায়। ছায়ার রুমের সামনে এসে আওয়াজ দেয়, ছায়া, ছায়া মা, উঠে পড় মা, অনেক বেলা হয়েছে, খেতে আয়। জামাইকে নাস্তা করাবি না? ছায়া বেগমের কণ্ঠ শুনে নির্ঝর ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে ছায়াকে পাশে ঘুমন্ত অবস্থায় দেখাটা নির্ঝরের স্বভাব। ছায়ার কপালে চুমু দিয়ে নির্ঝর শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আম্মু আসছি আমরা, আপনি খাবার দিন। বলে চলে যায়। নির্ঝর ছায়ার কাছে গিয়ে ছায়াকে নিজের বাহু ডোরে নিয়ে নেয়। ছায়ার চুল সরিয়ে কপালে চুমু দেয়। ওঠো যান। ছায়া একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ খোলে না। নির্ঝর মৃদু হাসে। ছায়ার কপালে আরও চুমু খায়, ঠোঁটে চুমু খায়। নির্ঝরের চুমুর যন্ত্রণায় ছায়া চোখ খুলে বিরক্ত নিয়ে তাকায়। ছাড়ুন, কি করছেন? বউকে ঘুম থেকে ওঠাচ্ছি। এভাবে কে ঘুম থেকে উঠায়? আমি উঠাই। ছায়া নির্ঝরের থেকে সরে আসে। এভাবে ঘুম থেকে উঠায় না, এভাবে আহ্লাদ করে। তা আমার একমাত্র বউ, আহ্লাদ করবো না? ছাড়ুন, ওয়াশরুমে যাব। সমস্যা নেই, আমি নিয়েছি। কথাটা বলে নির্ঝর ছায়াকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এত ছাড়ি ছাড়ি কেন করো? তা আমি কিভাবে হয় নাকি? হয়, এভাবেই হয়। ওয়াশরুমের মাঝেও ছায়ার শান্তি নেই। কিছুক্ষণ পর সবাই একসাথে সকালের খাবার খেতে বসে। আদনান খাবার খেতে খেতেই বলে, তো ছায়া, নোহা তোমাদের বাসায় যে এসেছি, একটু ঘুরতে তো নিয়ে যাবে না নাকি? আদনানের কথায় নোহা বলে, হ্যাঁ ভাইয়া, নদীর পাড়ে সুন্দর একটা জায়গা আছে, অসম্ভব সুন্দর বাতাস আর বেশ মেলার মতন হয়, সেখানে যাই আমরা। কি বলিস ছায়া? ছায়া নির্ঝরের দিকে আর চোখে তাকায়। কি দরকার ছিল কাল ওভাবে সব কিছু করার? এর জন্যই ছায়ার হাঁটতেও কষ্ট হচ্ছে। বইয়ের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচার জন্য নির্ঝর বাধ্য ছেলের মতো খাবার খাচ্ছে। হ্যাঁ যাব না কেন? কতদিন যায় না বল আপু? হ্যাঁ, লাস্ট গিয়েছিলাম বিয়ের 3 মাস আগে। চল, গিয়ে মজা হবে, কাশফুল আছে, ছবিও তোলা যাবে। হ্যাঁ। ওয়াও, কাশফুল আমার ভীষণ পছন্দ। রাহির বাচ্চার কথায় সবাই হাসে। দুপুরের খাওয়া শেষ করে যে যার রুমে ছিল। ছায়া আর নোহা মিলে ঠিক করেছে কি ড্রেস পরবে। নির্ঝর তার ফোনে কিছু কাজ করছে। এর মাঝেই নির্ঝরের ফোনে একটা ফোন আসে। ছায়ার রুমের বেলকানি নেই। নির্ঝর তাই নিরিবিলি ছায়াদের ছোট্ট বাগানে চলে আসে। সেখানে এসে ফোনটা ধরে বলে, হ্যালো স্যার, আপনি যে ইনফরমেশনগুলো জোগাড় করতে বলেছিলেন সব তৈরি? হ্যাঁ স্যার, ম্যাডামদের বাসার পাশে নদীটা হলো বুড়িগঙ্গা নদী। সেখানে মেলার মতো আয়োজন হয় ঠিকই, তবে সিকিউরিটি সম্পর্কে তেমন কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আর ডক্টর আদনানের সমস্ত কল রেকর্ড বের করছি, এতে কোনো সন্দেহজনক ফোন কল পাইনি আমরা। ঠিক আছে, বাকিটা আমি সামনে নেব, কিন্তু আমরা যাওয়ার আগে সেখানে ছদ্মবেশী কিছু সোলজার পাঠাও। জি স্যার, অবশ্যই। নির্ঝর ফোনটা কেটে দেয় এবং উপরে ছায়ার রুমে চলে আসে। বাগানে বড় একটা আম গাছ আছে। সেই গাছের পিছনে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল আদনান। নির্ঝর চলে যাওয়ার পর আদনান বাঁকা হাসে। মেজর, ছায়া আর মেজর, আমাকে একটু খেলতে দাও, তোমার থেকে একটু আগে চাই। এবার না হয় তুমিও আমার আগে যাইও। আদনান পকেটে হাত দিয়ে ভিতরে চলে আসে। ছায়া, তিন্নি, নোহা লাল পাড় সাদা শাড়ি পরেছে। ছায়া লাল রঙের লিপস্টিক দিয়েছে। কি মিষ্টি দেখাচ্ছে মেয়েটাকে।
রাহিকেও সাদা স্যুট পরানো হয়েছে। ওদের অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ছায়াকে দেখে নির্ঝরের হৃদস্পন্দনের গতি কেমন বেড়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে নেই। সবাই রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় তিন্নি গলা পরিষ্কার করে বলে, তুই ভাই যেভাবে বউদের দেখছিস মনে হচ্ছে জীবনে দেখিসনি, আর আসার পরেও দেখতে পারবি। আর এভাবে হা করে তাকিয়ে থাকিস না, তাহলে চল সূর্য মামা চলে যাবে। তিন্নির কথায় দুই ভাই বেশ লজ্জা পায়। তারা বেরিয়ে যায়। তিন্নি হাসে। এই সময়টা তার জীবনেও ছিল। আদনান এইভাবে তাকিয়ে থাকতো তার দিকে, কিন্তু আদনান এমন পাল্টে গেল কেন? তার ভাই বউরা যেভাবে শাড়ি পরেছে সেও সেভাবে পড়েছে, কিন্তু আদনান ওভাবে তাকায়নি। সে মেয়েকে নিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, ভালোবাসা কি সময়ের সাথে সাথে কমে যায়? না, ভালোবাসা কমে না। যদি তুমি প্রেমে পড়ো তাহলে সময়ের সাথে সাথে প্রেম কমতে থাকবে, কিন্তু যদি তুমি ভালোবাসো সময়ের সাথে সাথে সেটা নতুন হবে, মানুষের ছেড়ে যাবার ভয় হবে। তিন্নি গাড়িতে বসেই পোস্টটা দেখছিল। আসলে ফেসবুক ইনস্টাতে কেন জানি না মনের কথা বুঝতে পারে। আমরা যা ভাবি সেই রকমের পোস্টে সামনে আসে। তিন্নি আর এইসব নিয়ে বেশি ভাবে না। ফোন বন্ধ করে বাহিরের দিকে খেয়াল করে। নির্ঝর ছায়ার হাতটা ধরে ড্রাইভ করছে। ছায়া হাজার চেষ্টা করেও হাত ছাড়াতে পারেনি। শেষমেশ নির্ঝরের কাজ তাকে করতে দেয় ছায়া। নির্ঝর হাসে। বউ রাখলেও সুন্দরী। কিছুক্ষণ পর তারা সবাই নদীর পাড়ে পৌঁছে যায়। সেখানে কাশফুলের বেশ বড় বড় ঝোপ আছে। ছায়া নির্ঝরের হাতে ফোনটা দিয়ে ছবি তুলতে বলে। ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর বেশ কিছু ছবি উঠিয়ে ছায়া নির্ঝরের হাত ধরে নদীর কাছে নিয়ে আসে। এখানে বসুন। নির্ঝর ছায়ার কথা মতো তার পাশে বসে। ছায়া নিজের মাথাটা নির্ঝরের কাঁধে ঠেকায়। জানেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মনের মিল যার সাথে ঘটবে তার সাথে এখানে আসব, এরপর তার কাঁধে মাথা রাখবো, সামনের নদী দেখব। নির্ঝর ছায়ার কথায় এআই কাজে মুগ্ধ। এই নিরিবিলি চুপচাপ থাকা মেয়েটাও এত স্নিগ্ধভাবে ভালোবাসতে পারে। নির্ঝর ছায়ার মাথায় নিজের মাথাটা ঠেকায়। ভালোবাসি ছায়া। নির্ঝরের মুখে ভালোবাসি শুনে ছায়া মাথা উঠিয়ে তাকায়। কি বললেন? ভালোবাসি। মেজর, আবার বলুন প্লিজ, আবার বলুন। নির্ঝর এবার জোরে বলে, ভালোবাসি ছায়া, ভীষণ ভালোবাসি। ছায়াও নির্ঝরের কথায় খিলখিল করে হাসে। দূরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে আদনান। ভালোবাসো নির্ঝর, অনেক ভালোবাসো, আর একটু সময় দাও, এরপরে সইটা আমার। আদনান পুরোই সাইকোদের মতো হাসছে। এই মুহূর্তে তাকে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। সন্ধ্যার গণ্ডি পেরিয়ে এখন রাতের শুরু। নদীর পাড়ে এখন মেলা বসেছে। ওরা সবাই মিলে একটা স্টলের কাছে দাঁড়িয়ে টকপিট খাচ্ছিল। ওরাও অনেক কিছু খাবার সহ খেলনা ইত্যাদি জিনিস উঠিয়েছে। সময়ের সাথে সাথে অনেক মানুষ এসেছে এই জায়গায়। নির্ঝর এত মানুষ থেকে একটু ভয় পেয়ে যায়। নিজেকে নিয়ে যতটা না ভয়, তার থেকে বেশি ভয় ছায়াকে নিয়ে। নির্ঝর ছায়ার হাতটা শক্ত করে ধরে, কিন্তু ছায়ার হাতটা কেন জানি না অদ্ভুত ঠেকল তার। নির্ঝর পাশে ফিরে দেখে ছায়াই দাঁড়িয়ে সেখানে। নির্ঝরের মনটা তাও ধুক করে উঠল। এক মুহূর্তের জন্যও নির্ঝর ছায়ার হাত ছাড়েনি। এই চপপিট খাওয়ার সময়টা হাতটা ছেড়েছিল। ছায়া নির্ঝরকে ভাবতে দেখে নির্ঝরের হাত ধরে বলে, কি ভাবছো? না কিছু না, চলো বাড়িতে। চলো। আদনান সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। ছায়ার ভিতরে কেমন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে নির্ঝর। তবে বিষয়টা কি শুধু সে লক্ষ্য করছে, নাকি লক্ষণীয় বিষয়টা নির্ঝরের মনটা অদ্ভুত এক ভয়ে পরিপূর্ণ হয়ে আছে। যতটা নিজেকে বুঝেছে ততটা সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। এরই মাঝে রাবেয়া বেগম বললেন সবাইকে ফ্রেশ হয়ে খেতে আসতে। সবাই যে যার রুমে চলে আসে। ছায়া আর নির্ঝরও রুমে আসে। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে ছায়ার হাতে থাকা চুড়িগুলো খুলছে। নির্ঝর এগিয়ে যায়। তুমি চুড়ি কখন পরলে? ওমা, খেয়াল করোনি? আমি তো যাওয়ার আগে চুড়ি পরেছিলাম। নির্ঝরের ভুরু কুঁচকে যায়। চোখে মুখে রাগের ছাপ ফুটে ওঠে। কে তুমি? আজব, কে আমি? ছায়া তোমার ছায়া? আজব প্রশ্ন করো নির্ঝর। কথাটা বলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কানের দুল খুলতে নেয়। তখন নির্ঝর মেয়েটার হাত ধরে নিজের দিকে ঘোরায়। কে তুমি?
তুমি আমার ছায়া নও। নির্ঝর, আমি বুঝলাম না, তুমি আমাকে এভাবে কেন বলছো? আরে বাবা, আমি তোমারই ছায়া। নির্ঝর রেগে সামনে থাকা মেয়েটার গলা চেপে ধরে। আমার ছায়া আমাকে তুমি বলে না। কে তুমি? নির্ঝরের চিৎকার শুনে মেয়েটা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তাও মনে সাহস নিয়ে বলে, আমি ছায়া, মেজর। আপনিই ভুল করছেন, আমি তো মজা করছিলাম। নির্ঝর মেয়েটার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, ভালো করে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। রাগে তার শরীর কাঁপছে। মেয়েটার হাত ধরে বাইরে এনে সবার কাছে ছুঁড়ে ফেলে। সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নির্ঝরের এমন কাণ্ডে সবাই স্তব্ধ হয়ে যায়। রাবিয়া বেগম এগিয়ে এসে বললেন, এ কি বাবা, তুমি এভাবে ওকে মারছো কেন? ও কি করেছে? আম্মু, এটা ছায়া নয়। ছায়া নয়? কি বলছো এসব? নির্ঝর মেয়েটার চুল ধরে টান মেরে এবং সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে থাকা মুখোশ সহ ছায়ার মতো করে পরা নকল চুলগুলো বেরিয়ে আসে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। রাবেয়া বেগমের অজ্ঞান হবার উপক্রম। কি হচ্ছে তৌফিক এগুলো? আমার মেয়ে কোথায়? নিঝর, এসব কি? নেহা, কি হচ্ছে এসব? অমিত কিছুই বুঝতে পারছি না। তিন্নি আপু, আদনান কোথায়? নির্ঝরের চিৎকারে কেঁপে ওঠে পুরো বাড়ি। তিন্নির রাহির কানে হাত দিয়ে চেপে ধরে। মেয়েটা ভয় পাচ্ছে মামার এই দিকটা দেখে। আদনান এখানেই ছিল, আমি জানি না হঠাৎ কোথায় চলে গেল। নির্ঝরের শরীর রীতিমতো কাঁপছে রাগে। পাশে থাকা ফুলদানি তুলে একটা আছাড় মারে। সঙ্গে সঙ্গে কাচের ফুলদানি টুকরো টুকরো হয়ে যায়। আদনানকে আমি ছাড়বো না। ভাই, আমি জানি তো রাগ হচ্ছে, এমনকি আমারও বিষয়টা ভালো বুঝতে পারছি না, কিন্তু তুই আদনানকে কেন টানছিস এর মাঝে? নির্ঝর তার বোনের দিকে তাকায়। কেন টানছি সবটা বুঝতে পারবি। নির্ঝর কাউকে ফোন করে। কিছুক্ষণের মাঝে আর্মি ফোর্স তৌফিক হাসানের বাড়ি ভরে যায়। মেয়েটাকে আটক করতে বলে নির্ঝর বেরিয়ে যায় নিজে, এবং এই মুহূর্তে সবাইকে বাড়িতে থাকতে বলে নির্ঝর। রাবেয়া বেগম কান্নায় ভেঙে পড়েছে। তিনি এতটুকু বুঝতে পেরেছে তার মেয়েটা ভালো কোথাও নেই, খারাপ কিছুই হয়েছে মেয়েটার সঙ্গে। তিন্নি রাহিকে নিয়ে রুমে চলে আসে। আদনানকে 100 বার কল করেছে, কিন্তু সে কল তুলছে না। তিন্নি এবার অনেক চিন্তিত হয়ে পড়ে। দ্রুত সে মিসেস চৌধুরীকে কল করে। হ্যালো মা। হ্যাঁ মা, বলো। মা, এখানে খুবই বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? তিন্নি সবটা খুলে বলে। মিসেস চৌধুরী অবাক হয়ে যায়। কি বলছিস এসব? হ্যাঁ মা। নির্ঝর কোথায়? ভাই বেরিয়ে গেছে। যে ভয় পাইছিলাম তাই ঘটে গেল। কি ভয় মা? মিসেস চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তুই রাহিকে ঘুম পাড়িয়ে দে, আমি দেখছি। মিসেস চৌধুরী ফোন কেটে দেয়। অন্ধকারে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ রুম। এর মাঝে একটা চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় আছে ছায়া। চোখ দুটো আঠার মতো লেগে আছে। ছায়া চেয়েও চোখ খুলতে পারছে না। অনেক কষ্টে নিজের চোখ জোড়া একটু ভাগ করে ছায়া। চোখ খুলে এমন অদ্ভুত একটা জায়গায় নিজেকে দেখে বেশ অবাক হয়। মাথা উঠিয়ে হাত পা নাড়াতে গিয়ে টের পায় তার শরীর বাঁধা। ছায়া ভালো করে চোখ খুলে বুঝতে পারে সে চেয়ারে বাঁধা। পরিবেশ অন্ধকার। ছায়া অন্ধকার দেখে বেশ ভয় পেয়ে যায়। মেজর, মেজর, হ্যাঁ আপনি কোথায়? হ্যাঁ, আমার ভয় করছে মেজর। ছায়ার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ছে। ছায়া ভয়ে কাঁপছে। এমন সময় অন্ধকার থেকে কেউ টিপ টিপ জ্বলতে থাকা আলো ভিতরে চলে আসে। ছায়া সেই মানব ছায়া মূর্তি দেখে বলে, কে ওখানে? ছায়ার কথায় মানব ছায়া মূর্তি সামনে আসে ছায়ার। ডাক্তার ভাইয়া, আপনি? ভাইয়া দেখুন না কি আমাকে বেঁধে রেখেছে। ডাক্তার ভাইয়া, মেজরকে বলুন না, আমার ভয় করছে, আমাকে খুলুন প্লিজ। সাদামাটা ছায়া। সে কি জানে তার ডাক্তার ভাইয়া তাকে এইখানে নিয়ে এসেছে? আদনান ছায়ার কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে। ছায়া আদনানের হাসি শুনে ভয় পেয়ে যায়। আদনান ছায়ার দিকে এগিয়ে বলে, এত ভয় কেন পাচ্ছ ছায়া? অমিত তোমার ডাক্তার ভাইয়া? ছায়া মাথাটা পিছিয়ে নেয়। আদনানের ভয়ঙ্কর রূপ দেখে ছায়া অন্তরাত্মা কেঁপে উঠেছে। নির্ঝর সব কেড়ে নিয়েছে ছায়া আমার থেকে। আমার বাবা, আমার অবৈধ ব্যবসা, আমার ড্রাগস। এখন তোমাকে তৈরি করেছিলাম মেডিসিন বানাবো বলে, তোমার হরমোন দিয়ে। তোমাকেও নিয়ে গেল ছায়া। কি করবো বলো? তুমি যে আমার শিকার, আমি তোমাকে হারাতে পারবো না, সম্ভব নয়। তাই তো এতদিন ধরে প্ল্যান করেছি। তোমার বাবাকে আমি বলেছিলাম বাড়িতে এসে আমাদের দাওয়াত করে নিয়ে যান। আহা, কি শান্তি! আমার প্ল্যান এবার তো কাজে লাগলো।
এবার তোমাকে মেরে সেই মহামূল্যবান ওষুধ তৈরি করবো আমি, এবং আমি হব শ্রেষ্ঠ বড়লোক। কথাগুলো বলে আদনান আবারও পাগলের মতো হাসতে থাকে। ছায়া ভয়ে কান্না করছে। ছেড়ে দিন ভাইয়া, মেজর কোথায়? আপনি মজা করছেন? আদনান ছায়ার মুখে আবার মেজর অর্থাৎ নির্ঝরের কথা শুনে ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে। এই মুখে আর ওর নাম নিস না ছায়া, আমার রাগ বাড়াস না। নির্ঝরের কথা শুনলে আমার রাগ উঠে যায়। আদনানের কথায় এবং কাজে ছায়ার ভয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অতিরিক্ত কান্না এবং ভয়ের কারণে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ছায়াকে নিঃশ্বাস নিতে স্ট্রাগল করতে দেখে আদনান আরও পাগলের মতো হাসতে থাকে। কষ্ট হচ্ছে? পানি খাবি ছায়া? পাবি না। এইদিকে ছায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম।